চাকরি দে হারামজাদা, না হলে মানচিত্র খাবো। আমরা প্রথম শাহবাগের অভিমুখে আমরাই প্রথম মিছিল নিয়ে যাই যে হই হই রই রই খুনি হাসিনা গেলি কই। এই মৃত্যু পতাকা আমাদের দেশ না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন অনুভূতির জুলাই অনুষ্ঠানে। আমাদের সাথে আজকের অতিথি হিসেবে আছেন আমাদের জুলাই যোদ্ধা আমাদের জ্যোতি। আপনি আপনার পরিচয়টা নিজের মুখে আরেকবার বলবেন। ধন্যবাদ আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আমি মোহাম্মদ মাহাদিজ্জামান জ্যোতি, আমি অধ্যয়নরত আছি নৃবিজ্ঞান বিভাগের 2য় বর্ষে। এইটার আমার জিএসসি পরীক্ষা শেষ হয়েছে। আমার পরীক্ষার পরে আমি একটা টুর্নামেন্ট খেলতে গেছি, ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলে আমি চ্যাম্পিয়ন হয়েছি। আমার হাতে প্রাইজ মানি। আমি সকালে সারা রাত খেলেছি, সকালে আমি আসলাম বাড়িতে। 2018 সালের ঘটনাটা, 18 সালের আগে আর কি, 17 সালের পরবর্তীতে। তো আমি যখন আসলাম বাড়িতে দেখি আমার সকালে আমি একটা খুবই খুশি মনে আসছি যে আমার হাতে প্রাইজ মানি। আমি সকালে এসে দেখি আম্মু কান্না করতেছে। তো আমি আম্মুকে জিজ্ঞাসা করলাম, আম্মু তুমি কান্না কেন করতেছ? তা আম্মু কোনো উত্তর দেয় না। আমি বুঝতেও পারতেছি না যে আসলে কি হয়েছে, যে সে কেন কান্না করতেছে। তখন আমি আমার বড় চাচি ছিল, তার কাছ থেকে জানতে পারলাম যে আমার মেজো ভাই নাহিদুজ্জামান শিপন পুলিশে নাকি তাকে অ্যারেস্ট করেছে। তা ওই যে আমি যে একটা উৎসাহ বা একটা খুশি উদ্দীপনা নিয়ে যে আমি বাড়িতে ঢুকলাম, আমার হাতে প্রাইজ মানি, আমি যে প্রাইজ মানিটা আমার মার হাতে তুলে দেবো ভাবেছিলাম, এই মুহূর্তে যে আমার যে মনে যে মানে ভেঙে পড়াটা, আমি যে মানে কিভাবে ভেঙে পড়েছিলাম ওই সময়, আমি বলে এখন ক্যামেরার সামনে আসলে বলে বুঝাইতে পারবো না। জুলাইটাকে অনেক দিন ধরেই দেখছেন। জুলাই তো আসলে একটি বিক্ষিপ্ত ঘটনা না, আমাদের এতদিনের একটা 17 বছরের একটি টানাপোড়েনের একটা বাংলাদেশ গিয়েছে সেটার মধ্য দিয়ে। তো এই পথটা আসলে কিরকম ছিল, আপনি তো দেখেছেন ছোটবেলা থেকে। আমি যদি জুলাই আগস্ট অভ্যুত্থানের একটু আগে যাই, তার বেশি আগে না, 7ই জানুয়ারি 2024 একটা ডামি ইলেকশন হলো। তার পূর্ববর্তী সময়ে কিন্তু রাজনীতি একটা উত্তাল অবস্থা, যেটা আমি একদম রাজপথে থেকে আমি অভিজ্ঞতা করেছি। আমি যদি সেই 28শে অক্টোবরের ভয়াবহতার কথা বলি, 28শে অক্টোবর আমি যখন সকাল 8টা বাজে আমি বাসা থেকে, লালমাটিয়ায় আমার বাসা ছিল তখন, বাসা থেকে আমি নয়াপল্টনে যাচ্ছিলাম। তা আমি যে নামলাম হলো কাকরাইল মসজিদের সামনে, ওইখান থেকে আমার নয়াপল্টন বিএনপির পার্টি অফিস পর্যন্ত হেঁটে যেতে সময় লাগলো প্রায় 45 মিনিট। এত লোক সমাগম ওই দিন হয়েছিল। কিন্তু দুপুর গড়ানোর পরপরই আমরা কি দেখলাম, সেদিন আমাদের উত্তপ্ত দুপুরে কালো অন্ধকার নেমে এসেছিল পল্টনের ময়দানে। কেন বললাম কালো অন্ধকার নেমে এসেছিল? পুলিশ প্রধান বিচারপতির বাসভবন থেকে শুরু করলো আমাদের আন্দোলনে দমন নিপীড়ন। তারা টিয়ার গ্যাস সহ যে ধরনের সাউন্ড গ্রেনেড টিয়ার গ্যাস মারলো, পুরো নয়াপল্টন সেদিন অন্ধকার হয়ে গেছিল। আমার মনে আছে আমি সেদিন তানভীর বাড়ি হামিম ভাই, আমাদের ছাত্র দলের প্রচার সম্পাদক জসিমউদ্দিন হল শাখার, তার সাথে আমি ওই দিন কোনোভাবে নয়াপল্টন থেকে বের হয়েছিলাম। তো ওই দিন আমি রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, দুজনে এত অন্ধকার হয়ে গেছিল যে গলি খুঁজে পাওয়া আমাদের জন্য মুশকিল হয়ে গিয়েছিল। এর পরবর্তীতে একটা ডামি নির্বাচন হলো, কিন্তু আমাদের মনে আশা ছিল যে এই ডামি নির্বাচন, এই হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা বেশি দিন আর থাকতে পারবে না, যেটার পরিণতি হয়েছে আসলে 5 আগস্টে। জুলাইয়ে আমরা একটু ফিরে আসি। আচ্ছা, জুলাইটা আসলে কিরকম ছিল, শুরুটা আপনার জন্য কেমন ছিল? আচ্ছা, এই যে জুলাই আগস্ট অভ্যুত্থান, এটা তো আসলে 36 দিনের আন্দোলন নয়, এটা ছিল 17 বছর ধরে গণমানুষের মনের মধ্যে পুষে রাখা যে ক্ষোভ, যে প্রতিহিংসা, যে ক্ষোভ বলি আমরা, যে অত্যাচার নির্যাতন, এসব কিছুর বিরুদ্ধে একটি পঞ্জীভূত বিস্ফোরণের একটি ঘটনা। জুলাই আন্দোলনের কয়েকটা ভাগে আমরা ভাগ করতে পারি। দেখেন, জুলাই আন্দোলনটা যদি আমরা প্রথম দিকে জুলাই আন্দোলনটা দেখি, 14ই জুলাই আগ পর্যন্ত, এই যে 14ই জুলাই, 1 জুলাই থেকে 14ই জুলাই পর্যন্ত এই যে আন্দোলনটা, এটা নিতান্তই ছিল চাকরিতে কোটা সংস্কার আন্দোলন। এরপরের একটা ফেজ এই 14ই জুলাই থেকে আগস্টের আগ পর্যন্ত, এই সময়টা ছিল কিভাবে আন্দোলনটাকে ফ্যাসিবাদের বিরুদ্ধে এক দফায় নিয়ে যাওয়া যায়। এক দফায় যাওয়ার আগ পর্যন্ত একটা
পর্যায়, আর এক দফা যখন ঘোষণা হলো এর পরবর্তীতে আর একটা পর্যায়ে আমরা ভাগ করতে পারি। এই যে কোটা আন্দোলনটা, এটা কিন্তু শুরু হয়েছিল যে 2024 সালের 5ই জুন সুপ্রিম কোর্ট কি করলো, যে 18 সালের আন্দোলনের প্রেক্ষিতে যে পরিপত্র জারি করা হয়েছিল এই পরিপত্রকে অবৈধ ঘোষণা করলো, যার মাধ্যমে কিন্তু এই কোটা আন্দোলনটা শুরু হলো। তা কোটা আন্দোলনের প্রথম দিকে আমি গিয়েছিলাম, আমার মনে আছে যে আমি হয়তোবা এটা সম্ভবত জুলাইয়ের 12 তারিখ বা 9 তারিখ, 12 তারিখ 2 দিনেই আমি আমাদের শাহবাগে আমি কবিতা আবৃত্তি করেছিলাম। ওই দিন আমি কবিতা আবৃত্তি করেছিলাম যে এই মৃত্যু পতাকা আমার দেশ না। কারণ আমার মনে হয়েছিল, কেন এই আবৃত্তিটা করেছিলাম, এই মৃত্যু পতাকা আমার দেশ না, নবারুণ ভট্টাচার্যের কবিতাটি, আমার মনে হয়েছিল যে এই আওয়ামী লীগ, এই ছাত্রলীগ, এই পুলিশ লীগ তখন আমাদের আন্দোলনটাকে যেভাবে দমন নিপীড়নের চেষ্টা চালাচ্ছে, এতে হয়তোবা রক্তক্ষয়ী কোনো ধরনের সংগ্রামের পথেই আমাদের এই আন্দোলনটা আগাচ্ছে, যেটা আমরা দেখেছি 16ই জুলাইতে, যে আমাদের সাইদ, ওয়াসিম, শান্ত সহ আরো 6 জন আমাদের নিহত হন। তো আমি যেটা বলছিলাম, এই যে কোটা আন্দোলনের 14ই জুলাই পর্যন্ত আমরা যখন, আমি তো যেহেতু ছাত্র দলের রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম, আমরা যখন আন্দোলনে স্লোগান দিতে যাই, নর্মালি আমাদের তো রিডিং পজিশনে রাখেই নাই, আমরা তো নর্মাল স্টুডেন্ট হিসেবে আমরা আন্দোলনে, সাধারণ স্টুডেন্ট শিক্ষার্থী হিসেবে আমরা আন্দোলনে যোগদান করি। তো আমরা যখন স্লোগান দিতে যাই, আমরা বলি যে মাইক আমাদের দাও, আমরা স্লোগান দিব। তখন আমাদেরকে স্লোগান দিতে দিত না, বলে যে আপনারা স্লোগান দিলে আন্দোলনকে ওরা পলিটিসাইজ করবে বা পলিটিক্যালি রূপ দিয়ে আমাদেরকে দমন নিপীড়ন চালাবে। তো সেখান থেকে আমাদেরকে খুবই কম সময় সামনে আসতে দিয়েছে। তো আমরা বিভিন্ন কবিতার মাধ্যমে আমাদের প্রতিবাদ জানিয়েছি, মাঝে মাঝে স্লোগানে আমরা দেওয়ার সুযোগ পেয়েছি। আমি যেটা করতাম, যে কবিতা আবৃত্তি করতে গিয়েছি, কবিতা আবৃত্তির শেষে আমি স্লোগান জুড়ে দিতাম যে এই কোঠা না মেধা। আমি এই কাজটা করেছি। আমি ভাত দিয়ে হারামজাদার সময় বলেছি যে চাকরি দিয়ে হারামজাদা, না হলে মানচিত্র খাবো। তো এইভাবে আসলে আমরা ওই ফ্লোরটা নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমাদেরকে ওইভাবে ফ্লোরটা দিতে চায় নাই যে বৈষম্য বিরোধী যে সকল সমন্বয়করা ছিল। আন্দোলনটা আসলে মূলত বেগবান হয় যখন 14ই জুলাই রাতে প্রেস ব্রিফিংয়ে হাসিনা বলে যে রাজাকারের নাতিপুতিরা মেধাবী না, মেধাবী সব মুক্তিযুদ্ধে নাতিপুতিরা মেধাবীরা, এরা চাকরি পাবে না, চাকরি পাবে যত সব রাজাকারের বাচ্চারা। তখন কিন্তু আন্দোলনটা একটা ভিন্ন মাত্রা যোগ হয়। যখন হাসিনা সবাইকে রাজাকারের বাচ্চা বলে জেনারেলাইজ করলো, তখন বিভিন্ন হল থেকে, রোকেয়া হল, শামসুন্নাহার হল, কুয়েত মৈত্রী হল, সুফিয়া কামাল হল, ফজলুল ইসলাম মুজিব হল, ছেলেদের বিজয় 71 হল, জিয়া হল, মুজিব হল, এরপরে এফ রহমান হল, সূর্য সেন হল সহ, জসিমউদ্দিন হল সহ প্রতিটা হল থেকে যেভাবে রাত্রে সবাই রাজপথে নেমে আসলো রাজু ভাস্কর্য পাদদেশে, যেটা ছিল একটা আন্দোলনকে অন্য রূপ দেওয়ার একটা মানে ওই দিন প্রথম 14ই জুলাই রাতে প্রথম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে হাসিনাকে স্বৈরাচার বলে ওই দিন স্লোগান দেওয়া হয়। আমাদের একটা গ্রুপ ছিল, কোটা পর্যালোচনা গ্রুপ নামে একটা গ্রুপ ছিল। তো ওইখানে আমাদের ছাত্র দলের কিছু সিনিয়র ভাইয়েরা ছিলেন, যারা আমাদেরকে আন্দোলন কিভাবে করব দিক নির্দেশনা দিতেন। তো সেখানে আমাদের মনে আছে, আমাদের ছাত্র দলের রিজভি আলম নামে এক ভাই ওইখানে স্লোগান লিখে দিলেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই স্লোগানটা আমাদের ছাত্র দলের কিছু বড় ভাই রাজু ভাস্কর্যের পাদদেশে এই স্লোগান উত্তোলন করলেন, এবং ওই স্লোগানটা পুরো বাংলাদেশে দিন ছড়িয়ে যায়। যার পরে কি হয়েছে এটা তো দেখতেই পেয়েছেন যে 15ই জুলাই কিভাবে ছাত্রলীগ দমন নিপীড়ন চালিয়েছে। 16ই জুলাই আমার ঢাকা বিশ্ববিদ্যালয় রক্তাক্ত হয়েছে। 16ই জুলাই যখন আমাদের 6 জন শহীদ হয় পুরো দেশে, 17ই জুলাই আমাদের একটা কর্মসূচি দেওয়া হয় গায়েবানী জানাজা এবং কফিন মিছিলের। গায়েবানী জানাজা এবং কফিন মিছিলের পরে আমার মনে আছে, গায়েবানী জানাজা এবং কফিন মিছিল শেষ হওয়ার পর 17ই জুলাই আমরা অবস্থান করতেছিলাম স্যার এফ রহমান হলের গেটের সামনে। ওইখানে আসলে আমি কথাটা বলতে যে একটু আমার মনে পড়ছে সাম্য ভাইয়ের কথা। ওই দিন আমার সাথে ছিলেন ওই মোমেন্টে সাম্য ভাই ছিলেন আমাদের জুলাই আগস্ট আন্দোলনের সম্মুখ সারির নেতৃত্ব, আমাদের ছাত্র দলের স্যার এফ রহমান হল শাখার সাহিত্য এবং প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্য, যে কিনা তার শিক্ষা জীবন কলেজ লাইফ থেকে আমি দেখছি, কলেজ লাইফ থেকে তিনি কলেজ জীবন থেকে শুরু করে তার বিশ্ববিদ্যালয় জীবন সম্পূর্ণ জীবনটাকে তিনি বিসর্জন করে গিয়েছেন এই গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে।
তো সেই সাম্য ভাইকে আমার ক্যাম্পাসের অভ্যন্তরে, ক্যাম্পাস সংলগ্ন এরিয়ায় কিছু কতিপয় দুর্বৃত্তকারী তাকে ছুরিয়াঘাত করে হত্যা করেছিল। তো 17ই জুলাই যে ঘটনাটা বলছিলাম, 17ই জুলাই আমার এফ রহমান হলের সামনে সাম্য ভাই যে তোমার হলের সিনিয়র, আমি তার সাথে ছিলাম ওই দিন আন্দোলনে। তো ওই দিন মঞ্জুরি কমিশন কি করলো, যে আমার বিশ্ববিদ্যালয় এবং হল বন্ধ করে দিল, যে হলে আর থাকতে পারবে না। যদি হলে শিক্ষার্থীরা থাকে আন্দোলন আরো বেগবান হবে, আন্দোলনকে রুদ্ধ করতে হবে, হল খোলা রাখা যাবে না। তো আমরা যখন দেখলাম যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা ব্যাগ সহ তারা বের হয়ে যাচ্ছে গেট দিয়ে, আমি তখন, আমার মনে আছে সাম্য ভাই দুহাত প্রসারিত করে দিয়ে বলতেছিল, ভাই আপনারা দাঁড়ান, কেউ যাবেন না, আমরা আবার হলে উঠবো, আমরা এখনই প্রতিরোধ গড়ে তুলবো, আমরা হলে উঠবো। কিন্তু সেদিন পুলিশ লীগ যেটা করেছিল, প্রতিটা হলে ঢুকে ঢুকে যেভাবে সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, যেটা আসলে কোনোভাবেই কোনো মানবিক কোনো আচরণ ছিল না। এটা ছিল এক ধরনের ফ্যাসিবাদী আচরণ, যেটা ফ্যাসিবাদ, যেটা কিনা সকল ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে বিস্তৃত করেছিল এই হাসিনা সরকার। তো ওই দিন আমরা আটকাইতে পারি নাই সবাইকে। তো সেদিন সাম্য ভাই পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়ে বলেছিল, বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি, গুলি কর। এবং আমাদেরকে নিয়ে এসে স্লোগান ধরলো যে হল আমার অধিকার, বের করে দেয় সাধ্যকার। কিন্তু আমরা সেদিন সবাইকে আটকে ধরে রাখতে পারি নাই। সেদিন জৌ হলের সামনে থেকে যখন পুলিশ আমাদের সম্মুখে মার্চ করলো, এসে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস, আমি সেদিন 17ই জুলাই এই স্মৃতিটা আমার আসলো, তখন মেমোরি শেয়ার করছিলাম ফেসবুকে। দেখলাম যে তারা আমাদের সামনে টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলো। আমরা ছত্রভঙ্গ হয়ে নীলক্ষেতের দিকে দৌড় দিলাম, দেখলাম যে নীলক্ষেতের অপর পাশ থেকে আরেকটা বাহিনী আসতেছে, তারাও আমাদের দিকে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করলো। পরে আমরা কোনোভাবে ওই দিন কাটা বনের পাশ দিয়ে বের হই আর কি। আরেকটি ঘটনা আপনার পরিবারেই ঘটেছিল এই জুলাইয়ের মাঝখানে। আচ্ছা, এটা আপনি বলছিলেন, এই সম্পর্কে আরেকটু বিস্তারিত একটু বলতে আচ্ছা আচ্ছা শুনতে চাচ্ছি। জুলাইয়ের মাঝখানে আমার মনে আছে 19শে জুলাই, সেদিন আমি, আমাদের বিজয় 71 হলের ছাত্র দলের সাদমান ভাই ছিলেন, আমরা দুজন ধানমন্ডি 27 আই হসপিটালের সামনে, ওই শঙ্কর আই হসপিটালের সামনে আমরা প্রতিরোধ করে তুলেছিলাম। ওইখানের শিক্ষার্থীদের নিয়ে, ওখানে রেসিডেন্সিয়ালের শিক্ষার্থীরা ছিলেন, এছাড়া আশেপাশের অনেক স্কুল কলেজের শিক্ষার্থীরা ওইখানে ছিলেন। আমরা দুজনে ওইখানে চেষ্টা করছিলাম তাদের সাথে সমন্বয় করার। তো সন্ধ্যা নাগাদ আমাকে আমার বড় ভাই ফোন দিল যে শিপন গুলিবিদ্ধ, ওর কানের অপারেশন করতে হবে। ভাইজুজ্জামান শিপন আমার মেজো ভাই আর কি, আমার বড় ভাই আমাকে ফোন দিয়ে বললো। তখন আমাদের কলাবাগান বোধ হয়, কলাবাগানের কোনো একটা হসপিটালে তার কানে যে গুলিটা লেগেছিল সেটা বের করার জন্য অপারেশন করা হয়। এছাড়া আমি আসার পরে দেখলাম তার মাথা, তার বুক, পাতে অজস্র ছররা গুলি। আমি নিজে, আমার ফোনে এখনো ছবি আছে, অসংখ্য ছবি, তার ছবি আছে। এছাড়া সে তার মাথার যন্ত্রণায় আমাকে বললো যে চুলগুলা কেটে ফেলে দিতে। দেখবেন যে পরবর্তীতে তার ছবিতে কিন্তু তাকে দেখবেন যে মাথাতে চুল নাই, চুল কেটে ফেলছে। আমি নিজে তার চুলটা কেটে দিয়েছি তার অসহ্য যন্ত্রণার কারণে। আপনি যেহেতু শাহবাগে অবস্থান করছিলেন, পাশে হসপিটাল ছিল, কিরকম মানে হাসপাতালগুলোতে সেই সময় আগুন দেওয়ার ব্যাপারগুলো ঘটছিল, তো ওই হ্যাঁ, সময়ের পরিস্থিতিটা কিরকম ছিল? যখন শাহবাগের যে আমাদের পিজি হসপিটালে বাসগুলোতে আগুন দেওয়া হয়, তখন আমি একদম পিজি হসপিটালের গেইটে, মানে আমরা যখন ধাওয়াটা দিলাম ছাত্রলীগকে, ছাত্রলীগ কিন্তু যে ভিতরে অবস্থান করলো, পিজি হসপিটালের ভিতরে ছাত্রলীগ এবং যুবলীগ, আমরা তখন শাহবাগের মোড়ে আমরা অবস্থান করছি। এবং আমাদের মধ্যে আমাদের একজন ভাই দেখলাম যে হাতুড় নিয়ে গেছে, হাতুড় নিয়ে যে ওইখানে যে একটা ইটের যে স্তম্ভ ছিল, ওই ইটের স্তম্ভকে বাড়িতে ভাঙছে যাতে ইট পাটকেল জড়ো করার জন্য, এবং আমার বাইরে থেকে তাদের উদ্দেশ্যে ইট পাটকেল নিক্ষেপ করতেছিলাম তখন। তো ওই সময় ছাত্রলীগ এবং যুবলীগ বা যে কেউ বা কারা তখন বাসে আগুন দেয়, ঘটনা ঘটে আসলে। আচ্ছা, আসলে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, এই আন্দোলনের আগ পর্যন্ত আমার একটা আক্ষেপ ছিল যে আমি সবসময় বইতে পড়েছি যে গণতান্ত্রিক আন্দোলন বলি, যে কোনো ধরনের আন্দোলনে সবার আগে এগিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই জুলাই আগস্ট অভ্যুত্থানের আগে আমার খুব একটা আক্ষেপ ছিল যে কেন আমার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখন হাসিনার বিরুদ্ধে কথা বলছে না, কেন হাসিনার বিরুদ্ধে কোনো আন্দোলন হচ্ছে না। যে আক্ষেপটা আসলে আমার ঘুচে 5 আগস্ট এই হাসিনার পতনের মাধ্যমে। 5 আগস্ট আসলো, এটার অনুভূতি আসলে কিরকম ছিল? আচ্ছা, 5 আগস্টের অনুভূতি বলার আগে 5 আগস্ট সকালের একটা ঘটনা আপনাকে আমি শেয়ার করি। আমি এবং আমার মেজো ভাই নাইদুজ্জামান শিপন দুইজন
বাসা থেকে রওনা দিলাম যে আমরা ইয়াতে যাব, শাহবাগে যাব। তো শাহবাগে আসার পরে প্রথমেই আমরা যে প্রতিবন্ধকতার সম্মুখীন হইলাম সেটা হলো, দেখি যে কাঁটাবনের যে মোড়, কাঁটাবন মোড়ে একটা ব্যারিকেড দেওয়া, আর্মি মোতায়েন করা। তো আমরা একটু বসলাম, সকালে তো খাই নাই আর আমার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। আমাকে বারবার বলছিল আমার মেজো ভাই যে তুই চলে যা, আজকে তোর মাঠে থাকা লাগবে না। কিন্তু আমি বললাম যে না, আমার কেন জানি মনে হচ্ছে যে আজকেই পতন হবে হাসিনার, আমি যাব না। হাসিনার পতন না দেখে আমি যাব না, আমার শরীর যতই অসুস্থ হোক। তো আমি দুইবার সেন্সলেস হইতে গেছি, আমাকে দুইবার বলছে যে তুই চলে যা। তাই বললাম যে না, আমার শরীর খারাপ লাগছে, থাক আমি একটু রেস্ট করি, তারপরে আমি যাবো এখান থেকে। তো আমরা যখন শাহবাগের দিকে আগাইলাম তখন আমরা আর কি নিউজ পাচ্ছিলাম যে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে। তো যখন আমরা শুনেছি সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে, তখন আমাদের মনে হয়েছে, আমরা শিওর না যে হাসিনার পতন হচ্ছে। তখন আমরা প্রথম শাহবাগের অভিমুখে আমরাই প্রথম মিছিল নিয়ে যাই যে হই হই রই রই, খুনি হাসিনা গেলি কই। তখন থেকে আসলে অনুভূতিটা শুরু। শাহবাগে প্রথম আনন্দ মিছিল বা প্রথম মিছিল আমরাই ওদিন দিয়েছিলাম। এদের দ্বারাই আমাদের বাংলাদেশ আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে এবং আমরা আশা করতে পারি যে বাংলাদেশ আসলে একদিন স্বৈরাচার মুক্ত হবে, বাংলাদেশ একদিন স্বপ্নের বাংলাদেশ হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাকে।